জানেন কি দক্ষিণবঙ্গের কোন জায়গায় গঙ্গা শতমুখী হয়ে সমুদ্রে মিশত? 1000 বছর আগে সুন্দরবনের এখানে বিখ্যাত একটি নদীবন্দর ছিল, জনপদ ছিল। আরও অনেক অজানা ইতিহাস, অজানা কথা চাপা পড়ে আছে এই জায়গায়। সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বালুঘাটা এড়াইল বেনিয়ার বালা, কালীঘাটে এলো ডিঙা অবসান বেলা। মহাকালীর চরণ পূজেন সদাগর, তাহার মেলান বয়ে যায় মাইনগর। নাচনগাছা বৈষ্ণবঘাটা বাম দিকে থইয়া, দক্ষিণেতে বারাসাত গ্রাম এড়াইয়া। ডাইনে অনেক গ্রাম রাখে সাধুবালা, ছত্রভোগে উতরিল অবসান বেলা। উজানিনগরের বিত্তশালী বণিক ধনপতি দত্তের সন্তান শ্রীমন্ত সদাগর ভাগীরথীর পথে চলেছেন সিংহল, বাণিজ্যের নিমিত্ত যাত্রা করেছেন। সেই বিবরণ দিয়েছেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে। কাব্য রচনার সময়কাল 1594 খ্রিস্টাব্দ থেকে 1606 খ্রিস্টাব্দ। রচনায় গ্রামগুলির নাম উল্লেখ করতে গিয়ে একটি বিশেষ গ্রামের নাম তিনি নিয়েছেন, ছত্রভোগ। 1495 খ্রিস্টাব্দে রচিত বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্যে চাঁদ বণিক বা চন্দ্রধর বণিকের আদিগঙ্গা পথে বাণিজ্য যাত্রায় পাওয়া যায় ছত্রভোগের নাম। তবে জানা যায় ছত্রভোগের ইতিহাস আরও প্রাচীন। বর্তমান দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কাছে অবস্থিত একটি গ্রাম মাত্র। সুন্দরবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের ত্রিপুরা সুন্দরী মন্দির। প্রায় 1000 বছরের পুরনো এই মন্দির গুপ্ত যুগের সমসাময়িক মন্দির হিসেবে চিহ্নিত হয়েছে প্রত্নতাত্ত্বিক খননের সময়। ইতিহাসের দিক থেকে এই মন্দির সুন্দরবনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলে আজও। এই মন্দির কুব্জিকাতন্ত্র অনুযায়ী 42টি শক্তিপীঠের একটি শক্তিপীঠ। আগে ত্রিপুরার রীতি মেনে এই মন্দিরে পুজো হতো, বর্তমানে ব্রাহ্মণ্য রীতি মেনে এই মন্দিরের পুজো হয়। এই মন্দিরে ত্রিপুরা সুন্দরীর সঙ্গে শিব নেই, শিব থাকেন বরাশিতে। পৌরাণিক মতে ত্রিপুরা সুন্দরী দেবীর এই বরাভয় মূর্তি হিন্দু ধর্মে প্রসিদ্ধ। ধর্মীয় রীতি বাদ দিলে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক। ত্রিপুরা রাজ্যের সর্বপ্রাচীন গ্রন্থ রাজমালাতে এই মন্দিরের উল্লেখ আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা যজাতির পুত্র দুর্য শাপভ্রষ্ট হওয়ার পর শাপ মুক্তির লক্ষ্যে কপিলমুনির আশ্রমে এসেছিলেন। তাঁরই বংশধর পতদ্রোণ কিরাত এই এলাকায় ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেন। পরে তার বংশধররা ত্রিপুরায় চলে যান। প্রাচীন এই মন্দিরটি প্রাকৃতিক বিপর্যয়ে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরের প্রাচীন ইতিহাস জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মন্দির সংলগ্ন এলাকায় খনন কাজ চালানো হয়। সেখান থেকে বহু প্রাচীন মূর্তি ও প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হয়েছিল। বর্তমান মন্দিরের তলায় প্রাচীন মন্দিরের অবশিষ্টাংশ এখনও রয়েছে বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা। চৈতন্য স্মৃতি বিজড়িত ছত্রভোগ আজও বয়ে নিয়ে চলেছে ইতিহাস। আদিগঙ্গার পথ ধরে 1510 খ্রিস্টাব্দে এই স্থানে এসেছিলেন শ্রী চৈতন্যদেব। তিনি এই স্থানে রাত্রি যাপন করেন এবং একটি পুকুরে স্নান করেন। এরপর এলাকায় তার ভাবধারায় আকৃষ্ট হন অনেকেই। আজও যার প্রভাব রয়েছে এলাকায়। মূলত নীলাচল যাত্রার সময় তিনি এখানে এসেছিলেন। আদিগঙ্গার পার ধরে তিনি এখানে আসেন এবং এরপর থেকে তিনি নৌকোয় যাত্রা করেন। তিনি মূলত সমাজ সংস্কার হিসেবে সমাজের উঁচু নিচু ভেদাভেদ দূর করেন। মাহিনগর বসু পরিবার ভুক্ত রামচন্দ্র খাঁ ছিলেন এখানকার তৎকালীন সুবেদার বা শাসক। এই পরিবারের উত্তরপুরুষ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। রামচন্দ্র খাঁয়ের পৃষ্ঠপোষকতায় তিনি এখানে ধর্মপ্রচার করেছিলেন এবং ওনার সহায়তায় এখান থেকেই নৌকো করে তমলুক হয়ে মেদিনীপুরের পাথরঘাটায়, তৎকালীন নাম প্রয়াগঘাটায় নেমে হাঁটা পথে ভদ্রকের মধ্যে দিয়ে পুরীতে যান। শ্রী চৈতন্য যে সময় এই বন্দরনগরে আসেন সে সময় তুর্কি আক্রমণের বিধ্বস্ততা কাটিয়ে অনেকটা সুস্থিত হয়েছে এই অঞ্চল। তখনও রয়ে গেছে আদিগঙ্গার তীরে অনেকগুলি মন্দির। তার কয়েকটি হল কৃষ্ণচন্দ্রপুরের ত্রিপুরা সুন্দরী মন্দির, কাটানদিঘির চণ্ডী বা মহিষমর্দিনীর মন্দির, বরাশির অম্বুলিঙ্গ শিব মন্দির প্রভৃতি। জায়গিরদার রামচন্দ্র খাঁ ছিলেন হিন্দু কায়স্থ এবং শাক্ত মতাবলম্বী।
উনি শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ত্রিপুরা সুন্দরী মন্দিরে বলি বন্ধ করে দেন। একটা অলৌকিক ঘটনার পরে আবার বলি চালু হয়। এখানে চৈতন্যদেবের পুরী যাওয়ার কথা একটু বলে দেওয়া ভালো, তাহলে এই জায়গা দিয়ে কেন গেছিলেন সেটা বুঝতে পারবেন। কারণ এটি পুরী যাওয়ার জন্য ঘুরপথ ছিল। গবেষক ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে জানা যায়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে যে কয়দিন মহাপ্রভু ছিলেন তাদের মধ্যে থাকার জায়গা ও পথ নিয়ে আলোচনা হয়েছিল। এ কথার ইঙ্গিত পাওয়া যায় লোচন দাস ও বৃন্দাবনের লেখায়। তারা দুজন বলেন চৈতন্য নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি নীলাচলে থাকবেন। বৃন্দাবন জেনেছিলেন নিত্যানন্দের কাছ থেকে, আর লোচন জেনেছিলেন শ্রীখণ্ডের নরহরি সরকারের কাছ থেকে। নরহরি প্রত্যক্ষভাবে হুসেন শাহের সঙ্গে যুক্ত ছিলেন। তার দাদা মুকুন্দ হুসেন শাহের চিকিৎসক ছিলেন। নিত্যানন্দ দীর্ঘ 20 বছরের ভারত ভ্রমণে এই সব পথের নারী নক্ষত্র জানতেন। ফলে এদের সঙ্গে আলোচনা করেই চৈতন্যদেব পুরীবাস ও যাত্রাপথ ঠিক করেন। এই আলোচনার প্রেক্ষিতেই পানিহাটি, আন্দুল, সাঁকরাইল, নিমকির খাল দিয়ে যাত্রা করেননি তারা। এই পথে প্রবল জলদস্যুর ভয় ছিল, এই কথা আমরা জানতে পারি। সেই সময়ে বর্ধমান পথ ও আন্দুল পথ নিরাপদ ছিল না, কেননা তার কয়েক মাস আগে 1509 খ্রিস্টাব্দের শেষ দিকে হুসেন শাহের সেনাপতি ইসমাইল গাজীকে সম্মুখ যুদ্ধে পরাস্ত করেন প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র বঙ্গের হুগলি পর্যন্ত অধিকার করে নিয়েছিলেন এই সময়। তবে গোবিন্দ বিদ্যাধরের ষড়যন্ত্রে ও হুসেন শাহের বারবার আক্রমণের ফলে এই অধিকৃত এলাকা কিছুটা সংকুচিত হয়ে যায়। 1514 খ্রিস্টাব্দে পিছলদা মেদিনীপুর জেলা পর্যন্ত ছিল তার অধিকৃত এলাকা। মহাপ্রভু যখন যাত্রা করেন তখনও সেই যুদ্ধের রেশ কাটেনি। বর্ধমান পথ দিয়ে যাওয়া একেবারেই সম্ভব ছিল না, কেননা এই সমগ্র পথের সমগ্র অংশ হুসেন শাহের অধিকৃত এলাকার মধ্যে ছিল। ফলে এই সময় বঙ্গদেশে একটি আতঙ্কের পরিবেশ ছিল। এই সম্বন্ধে সম্যক অবহিত ছিলেন নিত্যানন্দ, নরহরি প্রমুখ। এই কারণে যাত্রা ঘুরপথ দিয়ে করার সিদ্ধান্ত হয়েছিল। বাংলায় প্রবাদ ছিল, সুপথ দূর ভালো। সিদ্ধান্ত হলো দাড়ির জাঙ্গাল ধরে যাত্রা করা হবে। জাঙ্গাল অর্থে নদী বা খালের ধারে ধারে রাস্তা। সেই সময় লিলুয়া থেকে গঙ্গার পাড় ধরে কালীক্ষেত্র, সেখান থেকে আটিসারা হয়ে ছত্রভোগ, এই ছিল পথ। সেখান থেকে তমলুক হয়ে পুরী। এই পথক্রম দাড়ির জাঙ্গাল নামে বিখ্যাত ছিল। কথিত আছে দাড়ি নামক কোনো এক ধনী বিধবা ভূস্বামিনী বঙ্গদেশ থেকে পুরী যাওয়ার জন্যে নদীর ধারে ধারে এই পথ নির্মাণ করে দিয়েছিলেন। এই পথের অধিকাংশ ছিল জঙ্গলে পূর্ণ। এখনও এই পথের বা জঙ্গলের কিছু কিছু অংশের দেখা মেলে। চৈতন্যদেব সহ দলটি যাত্রা করে 15ই ফাল্গুন। সম্ভবত 26 কি 27 তারিখে তিনি নীলাচলে পৌঁছান, কেননা সে বছর তিনি দোল উৎসব নীলাচলে দেখেছিলেন। সে বছর দোল উৎসব 29 কি 30 তারিখে ছিল। ছত্রভোগ জয়নগর মজিলপুর থেকে 6 কিলোমিটার দক্ষিণে। এখান থেকে গঙ্গা শতপ্রবাহ ধারণ করেছিল। এখান দিয়েই আগে গঙ্গা প্রবাহিত ছিল। পরবর্তীকালে আদিগঙ্গার থেকে ভাগীরথীর মূল স্রোত অন্যদিকে চলে যাওয়ার পর থেকে বর্তমানে নদীখাত শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে। ছত্রভোগের নামকরণ নিয়েও দুটি মত পাওয়া যায়। একটি মত অনুসারে এই এলাকায় চৈতন্যদেব রাত্রি যাপন করার সময় ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করেছিলেন। সেই থেকে এলাকার নাম হয়ে যায় ছত্রভোগ। তবে চৈতন্যদেব এখানে আসার 1510 খ্রিস্টাব্দের অনেক আগে থেকেই এই জায়গার নাম ছত্রভোগ। দ্বিতীয় মতটি ইতিহাসবিদ গবেষকদের কাছে বেশি গ্রহণযোগ্য। কথিত আছে এখানে সতীর ছাতি বা ছত্র পড়েছিল, সেই জন্য এই এলাকার নাম ছত্রভোগ। সময়ের সাথে সাথে হারিয়ে গেছে ছত্রভোগের গৌরব। বর্তমানে ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা একটি গ্রাম মাত্র। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।